আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। দরজায় পিন দেওয়ার ক্ষীণ শব্দ ভেসে আসতেই অরিন নিজেকে সামলে নেয়। মুহূর্তের ভেতর এলোমেলো ভাবটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে সে। কম্পিউটারের ভেতরে গুটিসুটি মেরে নিজেকে মুড়ে ফেলে। নিঃশ্বাসটুকু পর্যন্ত যত্ন করে বেঁধে রেখে ঘুমের অভিনয় ডুবে যায়। কিংসু ঘরে ঢুকে থমকে দাঁড়ায়। চারপাশে ধীর তীক্ষ্ণ চোখ বুলিয়ে অরিনকে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে তার দৃষ্টি আটকায় গিয়ে খাটের দিকে। এখানে একদম ছোট্ট বাচ্চার মতো মুখ সহ পুরো শরীর কম্পিউটারের ভেতর গুটিসুটি হয়ে শুয়ে আছে অরিন। ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি খেলে যায় কিংসুকের। নিঃশব্দে দরজা লক করে সে এগিয়ে আসে বিছানার কাছে। তারপর কোনো শব্দ না করে কম্পিউটারের ভেতরেই ঢুকে পড়ে। কিংসুকের উপস্থিতি টের পেয়ে অরিনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। মুহূর্তের জন্য সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে যায়। চারপাশ হঠাৎ করেই অদ্ভুত রকম ভারী হয়ে আসে। কিংসুক একেবারে অরিনের শরীর ঘেঁষে শুয়ে পড়ে। তার উষ্ণ নিঃশ্বাস এসে আলতো করে আছড়ে পড়ে অরিনের কাঁধে। সেই স্পর্শে অরিনের নিঃশ্বাসটা থমকে যায়। চোখ মেলতে চেয়েও ভয় মেলতে পারে না অরিন। যদি কিংসুক বুঝে ফেলে অরিন জেগে আছে, যদি তখনই কোনো অঘটন ঘটে যায়, ভাবনাটুকু অরিনের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। তাই সে নিঃশব্দে পড়ে থাকে, জড়বস্তুর মতোই শুয়ে থাকার ভান ধরে রাখে নিজেকে। নড়াচড়া নেই, প্রতিবাদ নেই, শুধু চাপা আতঙ্ক আর থমকে থাকা। তাই যদি নিজেকে বাঁচাতে পারে সে। কিন্তু ধীরে ধীরে অরিন টের পায় তার কণ্ঠদেশে নেমে এসেছে নরম ঠোঁটের ক্ষীণ ছোঁয়া। শুকনো ঢোক গিলে নেয় অরিন। সেই নরম ছোঁয়ায় তার কণ্ঠদেশে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। কোনো রকম বিরতি ছাড়াই পরপর আদুরে পরশ পড়তে থাকে তার গলায়। পাতলা চামড়াটা যেন ভিজে ওঠার উপক্রম হয়ে এসেছে। শরীরটা আরো শক্ত হয়ে আসে তার। কোনো রকমের নড়াচড়া করা যাবে না। কিন্তু তলপেটের গভীরে কারো হাতের ছোঁয়া অনুভব করতেই অরিন থমকে যায়। মুহূর্তের মধ্যে শরীরটা যেন জমে আসে। ধীরে ধীরে হাতটির ছোঁয়া আরও বেসামাল হতে থাকে। অরিনের স্পর্শকাতর স্থানেও পৌঁছে যায় স্পর্শগুলো। হঠাৎ ধাক্কা মেরে কিংসুককে নিজের থেকে আলাদা করে উঠে বসে অরিন। তাড়াহুড়োর শ্বাসটা এলোমেলো হয়ে যায়। বুকের ভেতরটা ধক ধক করে ওঠে। সে বিছানার এক কোণে সরে গিয়ে গুটিসুটি মেরে বসে থাকে। কিংসুক অবশ্য নড়ে না, চুপচাপ কাত হয়ে শুয়ে থাকে সে। এক হাত মাথার পাশে ঠেকানো, নিস্তব্ধ চোখে সে অরিনের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলবে, অথচ কোনো শব্দই বের হয় না। নীরবতার ভেতরটা তখন আরো ভারী হয়ে ওঠে। এবৌ, কাছে আয় না। হঠাৎ অরিনের বাহু চেপে ধরে এক টানে নিজের দিকে টেনে নেয় কিংসুক। মুহূর্তের মধ্যেই তার পুরো শরীরটা কিংসুকের আয়ত্তে চলে আসে। অপ্রস্তুত টানে অরিনের দম আটকে যায়। ভারসাম্য হারিয়ে সে নড়াচড়াও করতে পারে না। চারপাশটা যেন হঠাৎ করে আরো সংকুচিত হয়ে পড়ে। কিংসুকের সম্পূর্ণ নিঃশ্বাস উপচে পড়ে অরিনের পুরো মুখে। কিং! অরিনের কোমল ওষ্ঠে আঙ্গুল ছুঁয়ে তার কথা থামিয়ে দেয় কিংসুক। তারপর ধীরে ধীরে মুখ ঝুঁকিয়ে নেয় অরিনের কর্ণমূলের কাছে। নিঃশ্বাসের উষ্ণতায় কাঁপন তুলে নিচু স্বরে বলে, আমায় আদর কর। কিংসুকের এই হেয়ালি কথায় চোখ কপালে উঠে যায় অরিনের। বিস্ময় আর অস্বস্তির মিশেলে সে এক মুহূর্ত কিংসুকের দিকে তাকিয়ে থাকে, যেন কথাটার ভেতরের অর্থ সে বুঝেও বুঝতে চাইছে না। আই নিড সাম টাইমস কিং। 2 বছর তো পেয়েছো, আর কত? অরিন বুঝে উঠতে পারে না এই মুহূর্তে সে কি বলবে। কিংসুককে আটকানো তো দূরের কথা, তাকে থামানোর সাধ্যই নেই তার। পরিস্থিতির ভারে সে নির্বাক হয়ে শুয়ে থাকে। শ্বাসটুকু পর্যন্ত যেন নিজের নয়, সমস্তটাই দখল করে রেখেছে কিংসুক। প্লিজ কিং, আজকের রাতটা। সম্পূর্ণ শেষ করার আগেই অরিনকে থামিয়ে দেয় কিংসুক। কপালে একটুখানি চুমো এঁকে দিয়ে ধীরে সরে যায় সে। শুধু আজকের রাতটাই। আর কোনো কথা না বলে সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। কিংসুকের প্রস্থানেই অরিন গভীরভাবে নিঃশ্বাস নেয়। মনে হয়
ঠিক যেন এক ভয়ঙ্কর চাপের ভেতর থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে সে। পরক্ষণেই মনটা পাথরের মতো শক্ত করে নেয় অরিন। আর অপেক্ষা নেই, এবার পালানো ছাড়া আর কোনো পথ নেই। আজ রাতেই তাকে পালাতে হবে। ঘড়ির কাঁটাটি যেন নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় তার কাছে সময় আছে মাত্র 12 ঘন্টা। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় অরিন, চারপাশটা খুঁজে দেখতে থাকে। কোথাও না কোথাও নিশ্চয়ই বের হওয়ার পথ পাওয়া যাবে। পালানোর মতো কোনো সুযোগ সে পাবেই। এই বিশাল বাড়ি থেকে বের হওয়ার অন্তত একটা পথ তো আছেই। ব্যালকানিতে গিয়ে অরিন সতর্ক দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকে। যত দূর চোখ যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র দাঁড়িয়ে আছে কিংসুকের এই বাড়িটাই। নিঃসঙ্গ অথচ ভয়ঙ্করভাবে প্রভাবশালী। সামনে খোলা আকাশ, আর পেছন দিকে গর্জনহীন গভীর সমুদ্র। ঢেউয়ের শব্দ যেন নীরবতাকে আরো ভারী করে তুলছে। বাড়িটা আধুনিক স্থাপত্যে গড়া। উঁচু দেওয়াল, কাচের বড় বড় জানালা, চারিদিক ছড়িয়ে থাকা ব্যালকানি আর সাদা ধূসর রঙে ঠান্ডা আভিজাত্য। দূরে দূরে কিছু লাইট জ্বলছে, কিন্তু কোথাও মানুষের উপস্থিতির চিহ্ন নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে অরিনের। এত নৃশংস জায়গা থেকে সে পালাবে কিভাবে? ঠিক তখনই তার চোখ গিয়ে আটকে যায় পাশের ঘন জঙ্গলের দিকে। অগোছালো গাছপালা আর অন্ধকার ছায়ার ভেতরেই কি লুকিয়ে আছে তার মুক্তির পথ? রাত ঠিক তখন 12:45। কিংস ম্যানশনের পাকা সোফা রুমটা নীরবতায় ভরে আছে। চারপাশে ছড়িয়ে থাকা দামি আসবাব, বড় কাচের দেওয়াল আর স্থির ঘড়ির টিকটিক শব্দ ছাড়া সেখানে কোনো নড়াচড়া নেই। বড় টিভি স্ক্রিন জুড়ে অরিনের স্থির ছবি। ঘরের আলো ম্লান, নীরবতা ভারী, ঠিক যেন দেওয়ালগুলো নিঃশ্বাস চেপে আছে। কিংসুক সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে না, বসেও থাকে না, এক অদ্ভুত অস্থিরতায়। চোখ আটকে থাকে স্ক্রিনে, ঠোঁটে ভাসে এক অচেনা কোমলতা। নিজের অজান্তেই কিং গেয়ে ওঠে, হ্যাঁ ইয়ে নেশা ইয়ে জহর, ইস প্যার কো হাম ক্যা নাম দে, কম সে अधूरी है एक दस्तन, आओ इसे आज अंजाम दे, तुम्हें भूलूं कैसे मैं, यारा इस में जहान तुम हो, ओह मैं जो जी रहा हूँ वजह तुम हो। টিভি স্ক্রিনের সামনে এসে দাঁড়ায় কিংসুক। বড় স্ক্রিন জুড়ে ভেসে থাকা অরিনের ছবিটার দিকে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। তারপর ধীরে, প্রায় ভক্তির মতো করে ঠোঁট ছোঁয়ায় ছবিটার ওপর একটা নীরব চুমু। আঙ্গুলের ডগা দিয়ে স্ক্রিনে ভেসে থাকা মুখাবয়ব স্পর্শ করতে থাকে সে, যেন কাচের ওপার থেকেই অরিনের অস্তিত্ব ছুঁয়ে ধরতে চাইছে। চোখে তখন অদ্ভুত এক মিশ্র অনুভূতি, ভালোবাসা। আমার না হলে নিজের হাতে জানাজা দিতে 2 সেকেন্ড ভাববো না। জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে দৌড়তে দৌড়তে অরিনের হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে আসে। বুকের ভেতরটা ছিঁড়ে বেরিয়ে আসতে চায় শ্বাস, তবু থামার উপায় নেই। পেছনে তাকানোর মানে শুধুই সর্বনাশ। চারিদিকে ইতিমধ্যে গার্ডদের ছায়া ছড়িয়ে পড়ে। তাকে খুঁজে ফেরার নীরব অথচ তীক্ষ্ণ তৎপরতা। মাঝে 2-1বার টর্চের আলোয় অরিনের অবয়ব ক্ষণিকের জন্য ধরা পড়লেও পর মুহূর্তেই সে গাছপালার ঘনত্বে নিজেকে মিশিয়ে নেয়। জঙ্গলের অন্ধকারই তখন তার একমাত্র আশ্রয়। কিংসুকের কবল থেকে পালানো তার পক্ষে এতটা সহজ ছিল না। প্রতিটি পদক্ষেপে সে যেন টের পাচ্ছিল কিংসুক নামক ভয়ঙ্কর মানুষের অস্তিত্বকে। কিছুক্ষণ পূর্বে কিংসুক চলে যাওয়ার পর ব্যালকানির দিকটা একবার দেখে মোটামুটি আন্দাজ করে নেয় অরিন। কোথায় গেলে তাকে সহজে পাওয়া যাবে না, আর কোথায় গার্ডের নজর তুলনামূলক কম। এই মুহূর্তে কিংসুক তার কাছে নেই। পালানোর জন্য এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কখনোই পাবে না সে। কিন্তু বিপত্তি বাধে উচ্চতাকে ঘিরে। ব্যালকানি থেকে গ্রাউন্ড ফ্লোরের দূরত্বটা বেশ বেশি। এক লাফে নামতে গেলেই হাত পা ভেঙে যাওয়ার আশঙ্কাই থাকে। পরক্ষণেই অরিনের চোখে ভেসে ওঠে সকালের সেই দৃশ্য। কাবাডে সাজানো রাখা একের পর এক শাড়িগুলোর। সেগুলো তো কাজে লাগানোই যায়। এই মুহূর্তে এর চেয়ে ভালো উপায় আর কী বা হতে পারে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায় কাবাডের কাছে। তাড়াহুড়োয় কয়েকটা শাড়ি টেনে বের করে আনে।
তারপর একটার সঙ্গে আরেকটা শক্ত করে গিট দিতে থাকে। কিংশুক কখনোই চায় না অরিনকে কেউ দেখুক, সে কারণেই ব্যালকনির নিচের অংশটা প্রায় ফাঁকাই ছিল। এই সুযোগটাই নিঃশব্দে কাজে লাগায় অরিন। ভয় আর বুদ্ধির মাঝখানে দাঁড়িয়ে এক অসম্ভব সিদ্ধান্ত বাস্তবায়নের সাহসিকতা দেখিয়ে ফেলে সে। ব্যালকনিতে শাড়ির গিট বাঁধা দড়ি ধরে ধীরে ধীরে নিচে নামতে থাকে অরিন। হৃৎপিণ্ডটা যেন বুক ছেড়ে বেরিয়ে আসতে চায়, তবু দাঁত কামড়ে ধরে সে নিজেকে সামলায়। ঠিক তখনই বিপত্তি বাধে। নিচে পা রাখতেই হঠাৎ তেড়ে আসে কিংশুকের কুকুর রকি। গর্জন আর ছুটে আসা ছায়াটার মুহূর্তে জমে যায় অরিনের শির দ্বারা। কিংশুক মানুষের পাহারায় খুব একটা বিশ্বাস না রাখলেও অরিনের নিরাপত্তার দায়িত্ব সে দিয়ে রেখেছিল তার পালতো কুকুরটির হাতেই। এই অপ্রত্যাশিত সত্যটা অরিনের সম্পূর্ণ অজানা ছিল, আর সেই অজানাই এবার তার পালানোর পথে দাঁড়িয়ে গেল সবচেয়ে বড় বাধা হয়ে। জঙ্গলের অন্ধকার পথ ধরে প্রাণপণে ছুটতে থাকে অরিন। পায়ের নিচের মাটি, গাছের শিখর কিছুই আর টের পায় না সে। ঠিক তখনই ভেদ করে ওঠে তীক্ষ্ণ সাইরেনের শব্দ। নীরব জঙ্গল মুহূর্তেই কেঁপে ওঠে। সে বুঝে যায় পালানোর খবর ছড়িয়ে গিয়েছে। সদর দরজায় হেলান দিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কিংশুক। অদ্ভুত এক শান্ত মুখ। অতি আরাম করে সে দেখতে থাকে অরিন কিভাবে পালানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই সব গার্ড এসে জড়ো হয় বাড়ির সামনের প্রাঙ্গণে। নিঃশব্দে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকে তারা, যেখানে কিংশুক নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তারা একটিমাত্র আদেশের অপেক্ষায় থমকে থাকে সবাই। বাতাস পর্যন্ত যেন শ্বাস আটকে রেখেছে। ওকে যে টাচ করবে তার হাত কেটে কুকুরকে খাওয়ানো হবে, সো বি কেয়ারফুল। কিংশুকের হাতের সামান্য ইশারা পেয়েই সবাই নেমে পড়ে অরিনকে আটকাতে। তবে নির্দেশটা ছিল স্পষ্ট, সাবধানতা একটাই, অরিনকে এক জায়গায় ঘেরাও করতে হবে। কিন্তু কেউ তাকে স্পর্শ করবে না। একবারও যদি কেউ ভুল করেও তার চুল অবধি স্পর্শ করে, তাহলে সেই হাত আর থাকবে না। বোকা বউ, আমার কাছ থেকে পালানো কি এতটাই সহজ? বর্তমান গাছের ঘন ছায়ার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে অরিন। প্রচণ্ড হাঁপাতে থাকে সে। বুকের ভেতরটা যেন ভয়ের বাসা বাঁধে। তবু সে নড়তে সাহস পায় না। এক মুহূর্তের শব্দই যেন সবকিছু শেষ করে দিতে পারে। এদিক ওদিক তাকাতেই অরিনের চোখ পড়ে বড় খোলা রাস্তার দিকে, যা তার অবস্থান থেকে বেশ খানিকটা দূরে। তবু সেই দূরত্বের মাঝেই সে খুঁজে পায় সামান্য স্বস্তি, বাঁচার একটুখানি আশ্বাস। মনে হয় এবার বুঝি সে পারবে কিংশুক নামের সেই ভয়ঙ্কর সাইকোপ্যাথের কবল থেকে নিজেকে মুক্ত করতে। ধীরে ধীরে সেদিকেই এগিয়ে যায় অরিন। প্রতিটি পা ফেলবার সঙ্গে সঙ্গে রাস্তা যত কাছে আসতে থাকে, ততই তার বুকের ভেতর মুক্তির আশাটা গাঢ় হয়ে বাসা বাঁধে। যেন আর মাত্র কয়েকটা পদক্ষেপ, আর এই দুঃস্বপ্নের থেকে চিরতরে মুক্তি। রাস্তার একেবারে কাছে পৌঁছতেই বিকট শব্দে বন্ধ হয়ে যায় একটা বিশাল গেট। মুহূর্তেই থমকে যায় অরিনের পা। বুকের ভেতরটা ধসে পড়ে। এতক্ষণ যেটাকে সে জঙ্গল ভেবে আশ্রয় মনে করেছিল, সেটা আসলে ছিল কিংশুকের বাড়িরই বিস্তৃত অংশ, পালানোর পথ নয়। মুহূর্তের মধ্যেই অরিনের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। পায়ের নিচের মাটিও আর ঠিক মতো টের পায় না সে। পরক্ষণেই অরিন টের পায় তার খুব কাছে কাঁধে কারো গরম নিঃশ্বাস। মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে যায় তার সর্বাঙ্গ। রক্ত যেন শিরায় শিরায় জমে আসে। তলপেটে হঠাৎ কারো হাতের অস্তিত্ব টের পেতেই শিউরে ওঠে অরিন। এক মুহূর্তের নিঃশ্বাস আটকে আসে তার। শরীরটা অবশ হয়ে যায় আতঙ্কে। ঠিক তখনই তার কাঁধে মুখ রাখে কিং। আর ইউ লস্ট বেবি গার্ল? কিংশুকের কণ্ঠস্বর কানে ভেসে আসা মাত্রই অরিন আর নিজেকে সামলাতে পারে না। সেন্স হারিয়ে ফেলে সে, আর পরক্ষণেই নিস্তেজ হয়ে ঢলে পড়ে কিংশুকের বুকের ওপর। ভয়, ক্লান্তি আর অসহায়তার সবটুকু একসঙ্গে ভেঙে পড়ে সেই মুহূর্তে। রক্ত হাতে অরিনকে সামনে নেয় কিং। যেখানে তোর অস্তিত্বটাই আমিময়, সেখানে আমার থেকে পালানো বোকামি ছাড়া আর কিছুই নয়। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই
ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। কিংস ম্যানশনের নিচতলায় সুবিশাল বেসমেন্ট। সোনালি শিকের এক খাঁচার ভেতর নিথর হয়ে পড়ে থাকে অরিন। জ্ঞানহীন, নিঃশব্দ, যেন প্রাণহীন এক প্রতিমা। তার ঠিক সামনেই চেয়ারে বসে পায়ের উপর পা তুলে নিস্তরঙ্গ আয়েসে সিগারেটের ধোঁয়া ওড়াতে থাকে কিংসুক। ধোঁয়ারা পাক খেতে খেতে বেসমেন্টের বাতাস ভারী হয়ে ওঠে, আর তার ঠান্ডা চোখ দুটো স্থির হয়ে থাকে খাঁচার ভেতর নিথর শরীরটির উপরে। Where your very existence is made of me. Escaping from there? My cute little baby girl. জ্ঞানহীন অরিনের দিকে কিংসুক তাকিয়ে থাকে এক বিকৃত দৃষ্টিতে। সেই দৃষ্টি এমন যেন চোখ দিয়েই ধীরে ধীরে তাকে গ্রাস করবে। নীরবতার আড়ালে জমে ওঠে এক ভয়ঙ্কর আকাঙ্ক্ষা, যা তার দৃষ্টিকে করে তোলে আরও হিংস্র। অরিনের বেইমানির কথাগুলো বারবার ফিরে আসে কিংসুকের মনে। একটার পর একটা সিগারেট টান দিতে থাকে কিং, যার ফলে তার আঙ্গুলে ধোঁয়ার সঙ্গে মিলিয়ে দিতে চায় স্মৃতিগুলো। কিন্তু যতই ধোঁয়ায় ঢেকে ফেলতে চায়, ততই স্পষ্ট হয়ে ওঠে সেই বেইমানির স্মৃতিগুলো। কিছুতেই সে স্মৃতি মন থেকে মুছে যায় না, বরং আরো গভীর হয়ে ক্ষত হয়ে বসে থাকে। আবারও কি অরিন তার ভালোবাসাকে পুঁজি করলো? বিশ্বাসের সেই জায়গাটাকে সে ফের ব্যবহার করলো নিজের স্বার্থে ভালোবাসার নামে। খাঁচার ভিতরে অরিন নিথর হয়ে পড়ে থাকে। গুটিসুটি দেহটা ছড়িয়ে আছে অসারতায়। শ্বাসের ক্ষীণ ওঠানামায় শুধু জানান দেয় সে এখনো বেঁচে আছে। কিন্তু সেই ক্ষীণ শ্বাস নেওয়াটুকুই যেন কিংসুকের চোখে বিঁধে যায়। নিঃশব্দ খাঁচার ভেতর অরিনের বুকের ওঠানামা তার দৃষ্টিকে বারবার টেনে আনে। বারবার তার মধ্যে ধ্বনিত হয়, এই নারীকে সবকিছু উজাড় করে ভালোবাসার পরও কি সে বেইমানি করল? এক ফোঁটা শব্দ না করেই হাত তোলে কিংসুক। সামান্য এক ইশারাতেই দুজন লেডি গার্ড সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আদেশ বুঝে নেওয়ার মতো করে। কিংসুকের চোখে তখন কোনো দয়া নেই, শুধু নিষ্ঠুর সিদ্ধান্তের স্থিরতা। কিংসুকের ইশারা মিলতেই দুজন লেডি গার্ড এগিয়ে আসে। দুটি বালতি ভরা বরফ মিশ্রিত পানি একসাথে ছুঁড়ে মারে খাঁচার ভেতরে। মুহূর্তেই নিথর দেহটার উপর নেমে আসে হিমশীতল আঘাত। নিস্তব্ধতার বুক চিরে ভেঙে পড়ে এক নিষ্ঠুর বাস্তবতা। বরফ মিশ্রিত পানির হিমশীতল ঝাপটা খাঁচার ভেতরে পড়তেই অরিনের নিথর দেহটা কেঁপে ওঠে। হঠাৎ শ্বাস আটকে এসে ভাঙা নিঃশ্বাসে বুক ওঠানামা করে তার। ঠোঁট কাঁপে, চোখের পাতা ভারী হয়েও সামান্য নড়ে। অচেতনতাকে ভেদ করে যন্ত্রণা ধীরে ধীরে তাকে টেনে আনে বাস্তবে। বুক ভরে বাতাস টানতে গিয়ে কাশিতে ভেঙে পড়ে সে। চোখ দুটো ধীরে ধীরে খুলে আসে। ঝাপসা দৃষ্টিতে শুধু লোহার শিক, ভেজা মেঝে আর নিজের কাঁপতে থাকা শরীর। শরীরের প্রতিটা স্নায়ু যেন একসাথে চিৎকার করে ওঠে। নিজের অবস্থানটা পুরোপুরি উপলব্ধি করতেই অরিন ধরফরিয়ে উঠে বসে। হঠাৎ বুকের ভেতর দম আটকে আসে তার। হাঁপাতে হাঁপাতে খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। কাঁপতে থাকা হাতে ভেজা মেঝে আঁকড়ে ধরে। চোখ দুটো ছুটে বেড়ায় লোহার শিকের ফাঁকে ফাঁকে। শরীর তখনও বরফ শীতল, অথচ ভয়ের ঘামে চুপচুপে। বাস্তবতার নির্মম সত্যটা মুহূর্তেই তাকে চেপে ধরে। সে বন্দী এক খাঁচার ভেতরে। মাথার ভেতর হঠাৎ প্রশ্নটা বজ্রপাতের মতো আছড়ে পড়ে। তাকে কি সত্যিই খাঁচার ভেতরে বন্দি করে রাখা হয়েছে? বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হয় তার। চোখের সামনে বাস্তবতা স্পষ্ট হলেও মন তা মানতে চায় না। সে কি তবে আর মানুষ নয়, একটা বন্দি প্রাণী? এদিক ওদিক ভালো করে তাকাতেই অরিনের চোখ গিয়ে থামে খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা কিংসুকের উপর। মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ে যায়। ভয় অরিনের গলা একেবারে শুকিয়ে যায়। কথা বলতে চাইলে ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বেরোয় না। আতঙ্কে কণ্ঠনালী শক্ত হয়ে আসে। নিঃশ্বাসটুকুও যেন গলার ভেতর আটকে থাকে। অরিন কিছু বলতে গিয়ে থেমে যায়। কেবল অসহায় চোখ তুলে তাকায় সে।
ধীরে ধীরে এগিয়ে এসে অরিনের খাঁচার ঠিক সামনে হাঁটু পেরে বসে কিংসুক। লোহার শিকের একেবারে কাছাকাছি তার মুখ নেমে আসে, এতটাই কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতা অরিন টের পায়। চোখে তখন কোনো রাগ নেই, কোনো উত্তেজনা, শুধু ঠান্ডা হিসেবে এক নিষ্ঠুর শান্তি। সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। পালালি কেন? অরিনের কাছ থেকে কোনো উত্তর আসে না। ঠোঁট কাঁপে, চোখে আতঙ্ক জমে ওঠে, কিন্তু শব্দ জন্ম নেয় না। বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকে কিংসুক। কোনো কথা বলে না, কোনো নড়াচড়াও করে না, শুধু সেই নিস্তব্ধতা দিয়ে চাপ সৃষ্টি করে। তারপর হঠাৎ করেই ধীরে উঠে দাঁড়ায় সে। সোনার খাঁচাটি পছন্দ হয়েছে জান? কিংসুকের মুখে হঠাৎ কথাগুলো শুনে চমকে ওঠে অরিন। মনে হয় কেউ যেন ভেতর থেকে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে তার। তাহলে কি সে সত্যিই বন্দী? শুধু লোহার শিকের পেছনে নয়, সোনায় মোড়া এক খাঁচায়। চকচকে নিরাপত্তা, বিলাসী আয়োজন, সবই কি তবে এই বন্দিত্ব ঢাকার মুখোশ? এই সোনার খাঁচাই যে সবচেয়ে ভয়ঙ্কর কারাগার, তা সে হাড়ে হাড়ে টের পায়। কিংসুক ধীরে উঠে গিয়ে হাতে তুলে নেয় মেঝেতে পড়ে থাকা পাইপটি। ধাতব নলের ভেতর দিয়ে বরফ মিশ্রিত পানি গড়িয়ে আসে। নিস্তব্ধতার মাঝে টুপটাপ শব্দটা অস্বস্তিকরভাবে স্পষ্ট। পাইপটা তার হাতে নড়তেই ঠান্ডা জলের ছিটে মেঝেতে ছড়িয়ে পড়ে, আর সেই শব্দে অরিনের শরীর কেঁপে ওঠে। কিছু না বলে কিংসুক তাকিয়ে থাকে। পানির ধারার মতোই তার দৃষ্টিও ঠান্ডা, নির্দয়। পাইপের মুখটা পুরোপুরি অরিনের দিকে ঘুরতেই সে থরথর করে কাঁপতে থাকে। ভয় আর অসহায়তায় শরীরটা সংকুচিত হয়ে আসে, হাঁটু ভেঙে যেতে চায়। ও জান, ইউ আর পয়জন, বাট সুইল লাইক ওয়েল। কথাটা বলে কিংসুক নির্দ্বিধায় পাইপটা অন করে দেয়। হিমশীতল পানির প্রথম ঝাপটা অরিনের শরীরে পড়তেই সে থরথরিয়ে কেঁপে ওঠে। শ্বাস কেঁপে যায়, বুকের ভেতরটা যেন জমে আসে বরফে। হাত জোর করে কিংসুকের কাছে মাপ চাইতে থাকে অরিন, কিন্তু কিংসুক তো কিংসুকই। সে মেতে আছে আজ এক ভয়ঙ্কর খেলায়। হাত জোর করে কিংসুকের সামনে মাফ চাইতে থাকে অরিন, কাঁপতে থাকা কণ্ঠে, ভাঙা শ্বাসে। কিন্তু কিংসুক তো কিংসুকই, তার চোখে করুণা নেই, দয়া নেই। আজ সে মেতে উঠেছে এক ভয়ঙ্কর খেলায়, যেখানে ক্ষমা শব্দটার কোনোই মূল্য নেই, আর যন্ত্রণা মাত্রই নিয়ম। হঠাৎ করে খুব জোরে কান্নায় ভেঙে পড়ে অরিন। হাত বাড়াতে চাইলেও এই খাঁচা ভেঙে বাইরে আসার কোনো উপায় নেই। কান্নার ফাঁকে ফাঁকে তার নিঃশ্বাস ধীরে ধীরে এলোমেলো হয়ে আসে, বুকের ওঠানামা ক্ষীণ হয়ে যায়। একসময় কান্নাটাও স্থিমিত হয়ে পড়ে, আর আস্তে আস্তে তার শরীরটা নিথর হয়ে যায়, যেন সমস্ত শক্তি তাকে ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে চোখের পাতা ভারী হয়ে আসে অরিনের। কাঁপতে থাকা দৃষ্টি ঝাপসা হয়ে যায়, শব্দগুলো দূরে সরে যায়। একসময় দুটো চোখ নিভে আসে, সম্পূর্ণ অচেতনতার অন্ধকারে সে তলিয়ে যায়। শুধু কানে ভেসে আসতে থাকে কিংসুকের তিক্ত কথাগুলো। জলদি মর বউ, তোকে কবর দিয়ে বাড়ি ফিরতে হবে আমার। ভয় আর ভালোবাসা কখনো একই পথে, একই তালে হাঁটে না। যেখানে ভয় জন্ম নেয় সেখানে ভালোবাসা নিঃশব্দে সরে যায়, আর যেখানে ভালোবাসা গভীর হয় সেখানে ভয়ের কোনো আশ্রয় থাকে না। যাকে ভয় করা হয় তাকে কখনো হৃদয় দিয়ে ভালোবাসা যায় না। ভয়ের ছায়ায় জন্ম নেওয়া অনুভূতি ভালোবাসা নয়, তা কেবল আত্মরক্ষার নীরব অভ্যাস। অরিনের মনে কিংসুকের প্রতি ভয় এতটাই গভীরভাবে শিকড় গেড়েছিল যে সেই ভয়ের জমিতে ভালোবাসার একটি ছিটে ফোঁটাও জন্ম নেওয়ার সুযোগ পায়নি। কিংসুক খুব গভীরভাবে চাইত অরিন যেন তাকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে পারেনি ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভয়ের দেওয়াল ভেঙে না ফেললে সেখানে ভালোবাসার দরজা খোলে না। ভোরের নরম আলোর ছিটে ফোঁটা চোখে মুখে এসে পড়তেই অরিনের চোখের পাতা ধীরে ধীরে কেঁপে ওঠে। পিট পিট করে সে আস্তে আস্তে চোখ খুলে ফেলে। চোখ মেলতেই তার দৃষ্টির সামনে উদম প্রশস্ত এক বুক ছাড়া আর কিছুই ভেসে ওঠেনি। শুকনো গলা বেয়ে এক ফোঁটা ঢোক গিলে নেয় অরিন।
অজান্তেই বুকের ভেতরটা কেমন যেন টান টান হয়ে ওঠে। ধীরে ধীরে সে মুখ তুলে উপরের দিকে তাকায়। দৃষ্টিতে জমে থাকে অচেনা সংখ্যা আর নিঃশব্দ বিস্ময়। মুখটা পুরোপুরি উপরের দিকে তুলতেই সে দেখে কিংশুক চোয়াল শক্ত করে এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে রয়েছে। দৃষ্টিতে জমে আছে কঠিন নীরবতা, যেন চোখ দিয়ে গিলে খাবে তাকে। কিংশুকের চোখ দুটি অস্বাভাবিক লাল, ঠিক যেন নেশায় ডুবে থাকা কিংবা সারা রাত জেগে থাকার পর মানুষের চোখ যেমন অস্বাভাবিক লাল হয়ে ওঠে, কিংশুকের চোখও তেমনই, ক্লান্তি আর দমিয়ে রাখা আগুনের রঙিন। কিংশুকের চোখে চোখ পড়তেই অরিন তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নেয়। সামান্য নাড়াচাড়া করতেই টের পায় সে এখনো কিংশুকের শক্ত বাহুতালের ভেতরেই আবদ্ধ। কিংশুক অরিনকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। বাহুর চাপে স্পষ্ট হয়ে ওঠে তার দখল আর দম বন্ধ করা উপস্থিতি। এত জোরে চাপ প্রয়োগের ফলে কিঞ্চিত ব্যথা অনুভব হয় অরিনের। নিজের অজান্তেই মুখে ফুটে এক অচেনা ব্যথার গুঙ্গানি বের হয়ে আসে তার মুখ গহ্বর হতে। ঘেন্না লাগে না আমার ছোঁয়া? খুব ঘেন্না লাগে। আমি ধরতেই তো শরীর জ্বলে ওঠে। কিংশুককে বোঝানোর মতো কোনো ভাষাই যেন অরিনের জানা নেই। শব্দের অভাবে তার অনুভূতিগুলো কেবল নিঃশব্দে আটকে থাকে। অবুঝকে বোঝানো সম্ভব, কিন্তু যিনি বুঝেও অবুঝ থাকে তাকে কিভাবে বোঝানো যায়? যে জানে না তাকে শেখানো যায়, কিন্তু যে সব জেনেও না বোঝার অভিনয় করে তার কাছে কোনো ব্যাখ্যাই পৌঁছয় না। নিজের এমন করুণ অবস্থার কথা ভেবে অজান্তেই অরিনের চোখ ভিজে ওঠে। নীরবে গড়িয়ে পড়ে অশ্রুধারা। কিন্তু অরিনের এই নীরব অশ্রুগুলোই অদ্ভুতভাবে কিংশুককে ভীষণ অশান্ত করে তোলে। কিংশুক অরিনকে আরো শক্ত করে জাপটে ধরে। আলিঙ্গনের নামে সেই চাপে জমে ওঠে দম বন্ধ করা পরিস্থিতি। অরিনের পেশিগুলো যন্ত্রণায় টান টান হয়ে ওঠে। ব্যথার তীব্রতায় যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। ভারী হয়ে আসে তার নিঃশ্বাস। বুকের ভেতরটা চাপা কষ্টে ভরে যায়। খুব লাগছে কিং, ছেড়ে দিন প্লিজ। অরিনের এই আর্তনাদি যেন কিংশুকের ভেতরের হিংস্রতাকে আরো উস্কে দেয়। মুহূর্তে সে অরিনের গাল শক্ত করে চেপে ধরে। চাপে স্পষ্ট হয়ে ওঠে তার নিয়ন্ত্রণ আর দমিয়ে রাখা ক্ষোভগুলো। এখনো তো ঠিক মতো ছুতেই পারলাম না, তাতেই লাগলো। কিংশুক হঠাৎ উঠে দাঁড়ায়। একই সঙ্গে অরিনের হাত শক্ত করে ধরে তাকে টেনে তোলে। পাজা কোলে তুলে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে কিংশুক। অরিন তখন নিঃশব্দ এক জড়বস্তু। শুধু কিংশুকের গলা আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায় নেই তার। ঠোঁট দুটো কাঁপলেও কোনো শব্দ বের হয় না। বের হলেই কিংশুকের ক্রোধের মুখে পড়তে হবে যে। তাই চুপচাপ তার গলা আঁকড়ে ধরে থাকে অরিন। কিংস ম্যানশনের সুবিশাল গার্ডেন চত্বরের বিপরীত পাশে জঙ্গলের মাঝ বরাবর পা রাখতেই অরিনের ভয় দ্বিগুণ হয়ে ওঠে। কয়েকজন লোক মাটি খুঁড়ে কিছু একটা করছে। কি হচ্ছে তা বোঝার ক্ষমতা তখন আর নেই অরিনের। শুধু বুকের ভেতরটা ধুকধুক করতে থাকে। মাটি খোঁড়া শেষ হলে লোকগুলো সরে দাঁড়ায়। কিংশুক অরিনের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দেয়। জানিস এটা কিসের খাদ? অরিন কোনো উত্তর দেয় না। প্রশ্ন ভরা দৃষ্টিতে শুধু কিংশুকের দিকেই তাকিয়ে থাকে। তোকে জ্যান্ত কবর দেওয়ার খাদ। মুহূর্তেই অরিনের শরীর অবশ হয়ে আসে। কিছু বোঝার আগেই কিংশুক তাকে ছুঁড়ে মারে সেই গর্তের ভেতর। আগের রাতে সোনার খাঁচায় বন্দী, তার ওপর এই আছড়ে পড়া, সব মিলিয়ে যন্ত্রণায় যেন তার শরীর ভেঙে চুরমার হয়ে যায়। অরিন আত্মচিৎকার করে কেঁদে ওঠে। এত ব্যথা কি তার ক্ষুদ্র শরীর নিতে পারবে? হাত আর মাথায় আঘাত পেয়ে সে গর্তের তলাতেই পড়ে থাকে। উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। উপরে দাঁড়িয়ে কিংশুক নির্বিকার ভাবে সেই দৃশ্য দেখে। এক বিন্দু দয়াও তার চোখে ভাসে না। নিজের ভালোবাসাকেই সে নিজ হাতে ধ্বংস করছে। তোকে নিজের হাতে জ্যান্ত কবর দেব বউ। কথা শেষ করেই সে গর্তে মাটি ফেলতে শুরু করে কিংশুক। অরিন প্রচণ্ড আকুতি মিনতি করতে থাকে, কিন্তু তার এই আকুতি মিনতি কিংশুকের কান অবধি পৌঁছয় না। সে সুন্দর মতো মাটি ঢালতে থাকে। প্রায় অর্ধেক মাটি অবধি চাপা দিতেই অরিনের চিৎকারে থেমে যায় কিং।
চুপচাপ বসে পড়ে কবরের পাশে। ততক্ষণে অরিনের গলা অবধি মাটি দেওয়া শেষ। কিং প্লিজ, আমি মরে যাব তো, প্লিজ কিং। কিংশুক এমন ভাবে বসে থাকে যেন সে শুনেও শুনতে পাচ্ছে না অরিন কি বলতে চাইছে। প্লিজ কিং। খুব জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরিন। যেহেতু আমার সাথে থাকবি না সেহেতু মর। থাকবো কিং, আমি আর পালাবো না। তোকে বিশ্বাস নেই বউ, আজ নিজের হাতেই তোকে মাটিতে পুঁতে ফেলবো। অরিন কাঁদতে কাঁদতে প্রচন্ড আকুতি মিনতি করতে থাকে। তাও যদি এই যাত্রায় কিংশুকের মন গলে যায়। কিংশুক চুপচাপ অরিনের মুখের কাছে এসে চুল ঠিক করতে করতে বলে, আর পালাবি না? আমি যা বলবো শুনবি? হ্যাঁ। আমি যা বলবো রিপিট করবি, তাহলেই বাঁচবি। হ্যাঁ করব। বল কিংশুক, আমি তোমাকে ভালোবাসি। অরিন চুপ করে থাকে। ঠিক কতটা অমানুষ হলে মানুষ এমন করে? কিংশুক আবার মাটির দিকে হাত বাড়াতেই অরিন তাড়াহুড়ো করে বলতে শুরু করে, বলছি বলছি। বল কিংশুক, আমি আপনাকে ভালোবাসি। কিংশুকের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। বল, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। বল, আমি তোমার সন্তানের মা হতে চাই। অরিন থমকে যায়। ভালোবাসার কথাটি অনেক কষ্টে বলেছে সে, এখন আবার সন্তান। বলবি নাকি? না 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 না, বলছি আমি আপনার সন্তানের মা হতে চাই। এরপর আর একটাও কথা বলে না কিংশুক। ধীরে ধীরে অরিনকে গর্ত থেকে তুলে নেয়। প্রচণ্ড ব্যথায় সে দাঁড়াতে পারে না, পড়ে যায় মাটিতে। সঙ্গে সঙ্গে কিংশুক তাকে কোলে তুলে নেয়। রুমে নিয়ে গিয়ে সোজা ওয়াশরুমে ঢোকে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে অরিন কাঁপতে থাকে ঠান্ডা আর যন্ত্রণায়। অল্প সময় কিংশুক তাকে বের করে আনে, তোয়ালে দিয়ে যত্নে শরীর মুছিয়ে দেয়। অরিনের অস্বস্তি সে উপেক্ষা করে নিজের মতো করেই কাজ চালিয়ে যায়। কাপড় পরিয়ে চুল শুকিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয় তাকে। তারপর নিঃশব্দে বলে, তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি বউ, এমনকি তোকে খুনও। মাথা নুয়ে কিংশুকের ঠান্ডা কণ্ঠের থ্রেড শুনতে থাকে অরিন। আমার হয়ে থাক, রানী করে রাখবো। বেশি দেরি করলে জ্যান্ত পুঁতে আসবো।